কিডনি রোগে আক্রান্ত, কিডনি ঠিকভাবে কাজ করছে না, এর মধ্যে যদি আমাদের নির্ধারণ করা পরিমাণের চেয়ে বেশি খায়, তখন হচ্ছে যে দেখা যায় কিডনির উপর ওভারলোড হয়ে যায়। খুবই সিম্পল একটা ব্লাড টেস্ট, যেটা দেখে আমরা আসলে নির্ধারণ করি তার আসলে কিডনিটা ভালো আছে নাকি কিডনিতে প্রবলেম আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে। আপনাদের সঙ্গে রয়েছি বরাবরের মতোই আমি তানজির রহমান। আজকে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে যেটি আসলে নীরবে কাজ করে, সেটি হচ্ছে কিডনি। বলছিলাম যে নীরবে কাজ করে, অনেক সময় আমরা এর লক্ষণ বুঝতে পারি না, অনেক সময় বুঝতে পারি না যে এটি কিভাবে কাজ করে, কিন্তু থেমে গেলে কিন্তু আসলে বুঝতে পারি যে এটি থেমে গিয়েছে। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে যিনি রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত, তিনি হচ্ছেন ডাক্তার নওরিন আমিন। তিনি কর্মরত রয়েছেন আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এবং সেই সাথে কাজ করছেন ল্যাবেড গুলশানের ব্রাঞ্চে। চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। আপু কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ তানজির ভাই, এবং থ্যাংক ইউ বাংলাদেশ প্রতিদিনকে আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য। যে আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে কিডনি নীরবে কাজ করে, কিডনি যখন নীরবে কাজ করে তখন আমরা এটা কেউ হচ্ছে বুঝতে পারি না, কিন্তু যখন কিডনি রোগ হয়ে যায় তখন বিভিন্ন লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে কিডনি কাজ করছে না। যেমন কিডনি কীভাবে নীরবে কাজ করে, যেমন কিডনি হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি, বর্জ্য পদার্থ বের করে দেয়, এবং কিডনি কিন্তু রক্ত উৎপাদনেও হেল্প করে। এছাড়া পাশাপাশি আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলেও হচ্ছে কিডনি সাহায্য করে। এই কারণে যখন কিডনি নরমালি কাজ করে তখন আমরা আসলে কেউ বুঝতে পারি না যে কিডনিতে কিডনির আসল কাজটা কী। কিন্তু যখন হচ্ছে কিডনি কাজ করা বন্ধ করে দেয় বা কোনো কিডনির রোগ হয়, তখন বিভিন্ন লক্ষণ দিয়ে আমরা আসলে বুঝা যায় যে কিডনিতে আসলে সমস্যা হচ্ছে। যেমন কিডনির কিছু লক্ষণ, যেমন হচ্ছে যদি আমাদের কিডনি পানি না বের করতে পারে অতিরিক্ত, তাহলে শরীরে আমাদের চোখ মুখ ফুলে যাবে, অথবা আমাদের দেখা যাবে যে বর্জ্য পদার্থ যদি শরীর থেকে বের না হয়, দেন ওই যে শরীরে বমি বমি ভাব ফিল করতে পারে পেশেন্টরা, অথবা দেখা যায় যে ইউরিনের পরিমাণ কমে যেতে পারে। এরকম বিভিন্ন টাইপের লক্ষণ দেখা যায়। আচ্ছা, খুবই চমৎকার। যেমনটি প্রথমে আপনি বলছিলেন যে বেশ কিছু সমস্যা রয়েছে বা বেশ কিছু লক্ষণ রয়েছে যে পূর্ব থেকে আসলে আমরা যদি বুঝতে পারি যে তাহলে এই সমস্যাগুলো যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা আসলে কিডনি রোগে আক্রান্ত হয়েছি। যেমনটি প্রথমেই আমরা কিন্তু এটি নিয়ে বলছিলাম যে নীরবে যে অঙ্গটি কাজ করে, মানবদেহের এই অঙ্গটি আসলে খুব নীরবে কাজ করে, যেমনটি আমার সঙ্গেও আপনি বলছিলেন। তো আমরা একটি বিষয় আপনার কাছে জানতে যাবো প্রথমে, সেটি হচ্ছে যে আমরা অনেকেই রয়েছি যে এমন একটা সিচুয়েশনে পড়েছি বা এমন একটা মুহূর্তের মধ্যে আছি যেখানে আসলে আমাদেরকে প্রস্রাব আটকিয়ে রাখতে হচ্ছে। আর এটি যদি একটা লম্বা সময় পর্যন্ত যায় তাহলে কিডনির উপরে এর কোনো প্রভাব পড়ে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ দেখা যায় কি আমাদের সবারই একটা অভ্যাস আছে যে আমরা ইউরিনটাকে চেপে রাখি। ইউরিন আসলেও আমরা আসলে প্রপার টয়লেট না পেলে আমরা আসলে ইউরিনেশন করি না। কিন্তু দেখা যায় কি ওখানে আমাদের যদি আমরা ইউরিনটাকে অনেকক্ষণ ধরে আটকে রাখি, তখন ইউরিনটা বর্জ্য পদার্থ থাকলে ওখানে যদি অনেকক্ষণ থেকে যায় তাহলে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। এটা বিশেষ করে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের জন্য আসলে প্রপার টয়লেটের ব্যবস্থা আমাদের দেশে নাই। সেক্ষেত্রে দেখা যায় কি এরকম ইউরিন অনেকক্ষণ আটকে রাখলে তাদের ইনফেকশনের চান্সটা অনেক বেড়ে যায়। এ কারণে আমরা সবাইকে আসলে অ্যাডভাইস করি যে ইউরিনেশন আসলেই আমরা যেন ইউরিনটা চেপে না রেখে আমরা আসলে টয়লেট ইউজ করে ফেলি। আচ্ছা, যেমনটি বলছিলেন, তো আমরা অনেকেই অনেক সময় দেখতে পাই একটি বিষয় বা এই বিষয়টির সঙ্গেও আমরা অনেকেই ইউজ টু যে কিডনির বিভিন্ন সমস্যা হচ্ছে আমরা বুঝি না। এমন কি কোনো লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো আগে থেকেই বোঝা যাবে যে এই মানুষটি কিডনির সমস্যায় আক্রান্ত হচ্ছে বা হতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে কিডনির লক্ষণগুলো একদম খুব স্পেসিফিক না, তো এইজন্য মানুষ আসলে বুঝতে পারে না যে উনি আসলে কিডনি রোগে ভুগছেন। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের ইউরিনে বাবল দেখা যাচ্ছে। এটা আমরা খুব ইগনোর করি যে ইউরিনে বাবল এটা তেমন কিছু না, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ক্লু যে কিডনি রোগ হতে পারে। অথবা দেখা যায় যে ইউরিনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, যেটা নরমালি একটা মানুষের যতটুকু হওয়ার কথা ১.৫ থেকে ২ লিটারের মতো, কিন্তু ডেইলি কিন্তু তার দেখা যাচ্ছে ইউরিন অ্যামাউন্টটা হচ্ছে যে লেস দেন 1 লিটার বা অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ক্লু যে তার আসলে কিডনি রোগ হচ্ছে। তো সেই ক্ষেত্রগুলোতে আমাদের খুবই অ্যালার্ট হতে হবে, এবং আসলে কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বললেই এই একটা সিম্পল কিছু টেস্টের মাধ্যমে এই রোগটা ধারণ করা যাবে। আচ্ছা, আমরা যেটা হয় যে অনেকে আছে যে
দিনে কতবার আসলে প্রস্রাব করবে এটি বুঝতে পারে না, বা স্বাভাবিক যে প্রস্রাব করার যে কোয়ান্টিটি, যে একটা মানুষ আচ্ছা। কতবার প্রস্রাব করবে, এটা বয়স ভেদে আসলে ডিফারেন্ট হতে পারে কিনা? এটা বয়স ভেদে ডিফারেন্ট হয়। যেমন শিশুদের ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণটা একটু বেশি থাকে, হুম। বড়দের ক্ষেত্রে পরিমাণটা একটু কমে আসে। স্বাভাবিকভাবে আমরা যেটা মানে ধরি যে হচ্ছে যে ২ লিটার পর্যন্ত মানে ইউরিনেশন নরমাল পার ডে। আর যদি আমরা কম ধরি, আমাদের যদি লেস দেন 400 ml পার ডে হয়ে যায়, তখন আমরা চিন্তা করতে পারি প্রস্রাবের পরিমাণটা অনেক বেশি কমে গিয়েছে। তাহলে মানে টোটাল আমাদের ডিউরেশনে দেখা যায় যে ৮ থেকে ১০ বার আমরা আসলে মানে ইউরিনেশন করে থাকি দিনে। প্রস্রাবের রঙের সঙ্গে কিডনির রোগের কোনো সম্পর্ক রয়েছে কিনা? আসলে রং দেখে বোঝা যাবে যে এই মানুষটি বা আমি বা অন্য যে কেউ হোক, সে কিডনিতে আক্রান্ত হতে পারে। এটা আমার ইউরিনের কালারটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের একটা ফাইন্ডিংস। যেমন দেখা যায় কি স্বাভাবিকভাবে ইউরিনের কালারটা দেখা যায় হালকা হলুদাভ। কিন্তু দেখা যায় যে অনেক সময় ইউরিন কালারটা অনেক ডার্ক অথবা একদম রেড রক্তের মতো লাল হচ্ছে। তো এই কালারটা দেখে আমরা বুঝতে পারি যে তার মানে কিডনিতে প্রদাহ আছে, বা আমরা যেটাকে বলি নেফ্রাইটিস রোগে আমাদের রোগী আক্রান্ত। সেক্ষেত্রে আমরা একটা ইউরিন টেস্ট করলেই এই রোগটা বের হয়ে যায়। প্রস্রাবের সময় অনেকের জ্বালা-পোড়া করে। এটি আসলে কখন বুঝবো যে এটি খুব স্বাভাবিক? বা কখন বুঝবো যে এটি, এই প্রস্রাবে জ্বালা করার এই সমস্যাটি কিডনিতে গিয়ে ইফেক্ট পড়েছে? ওকে। যে দেখা যায় কি আমাদের অনেক সময় আমাদের অভ্যাসের কারণে হোক বা ব্যস্ততার কারণে হোক, আমাদের পানির মানে খাওয়ার পরিমাণটা খুব কম হয়। যেমন দেখা যায় খুব কম পানি খেলে ইউরিনটা হচ্ছে যে একটু কনসেনট্রেটেড হুম। হবে এবং ইউরিনেশনের সময় একটু জ্বালা-পোড়া করবে। সেটা স্বাভাবিক। যদি এর পরদিন আমরা পানিটা যদি ঠিকমতো খাই পরিমাণটা, তাহলে দেখা যায় যে এই সিম্পটমটা চলে যাবে। কিন্তু যদি দেখা যায় যে মানে পানি খাওয়ার পরও ইউরিনে এরকম জ্বালা-পোড়া করছে, সাথে পেশেন্টের হচ্ছে তলপেটে একটু ব্যথা করছে বা একটু জ্বর ভাব হচ্ছে, তখন এটা আসলে ইগনোর করা যাবে না। তার মানে তার ইউরিনে ইনফেকশন হয়ে গিয়েছে। তখন অবশ্যই হচ্ছে যে এই ইউরিন টেস্ট করে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। আচ্ছা। ইউরিন টেস্ট কি ধরনের টেস্ট রয়েছে? আচ্ছা, ইউরিনে কিছু সিম্পল হুম, টেস্ট হুম। আছে। যেমন আমরা একটা ইউরিন জাস্ট হচ্ছে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। এটা একটা সিম্পল ইউরিন টেস্ট। আর যদি আমাদের ওই টেস্টে আমরা যদি কোনো প্রবলেম দেখি যে ইনফেকশনের কোনো একটা সাইন আছে, তখন আমরা ইউরিনের কালচার করতে পারি। এছাড়া আমরা যেটা করি ইউরিনের মানে বা কিডনি টেস্ট যেটাকে আমরা বলি, ব্লাডে একটা সেরাম ক্রিয়েটিনিন। খুবই সিম্পল একটা ব্লাড টেস্ট, যেটা দেখে আমরা আসলে নির্ধারণ করি তার আসলে কিডনিটা ভালো আছে নাকি কিডনিতে প্রবলেম আছে। হুম, হুম। এবং এই টেস্টটা সবার জন্যই ইম্পোর্টেন্ট। আচ্ছা, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ। আচ্ছা। এমন কোনো বিষয় কি রয়েছে, বা এমন কোনো চেকআপের বিষয় রয়েছে যে এতদিন পর একজন কিডনি রোগ বিশেষজ্ঞের নিকট আমাদের দ্বারস্থ হওয়া উচিত? এটা খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। যেমন যারা সুস্থ স্বাভাবিক যাদের কোনো ডায়াবেটিস নাই বা হাই ব্লাড প্রেশার নাই, তারা হচ্ছে আসলে বছরে একবার একটা টেস্ট করলেই হবে। কিন্তু যারা অনেক বছর ধরে ডায়াবেটিস এবং হাই ব্লাড হুম, হুম। প্রেশারে হচ্ছে যে ভুগছে এবং ওষুধ খাচ্ছে, তাদের বছরে ২ বার হলেও একটা টেস্ট, যেমন ক্রিয়েটিনিন টেস্ট এবং ইউরিন টেস্ট, এই ২ টা টেস্ট অবশ্যই করা উচিত। কারণ দেখা যায় কি আমাদের কিডনি রোগের যে কারণগুলা যদি আমরা বের করি, আমাদের দেশে ২য় পয়েন্টে আছে হচ্ছে ডায়াবেটিস এবং ৩য় পয়েন্টে আছে হচ্ছে হাই ব্লাড প্রেশার। এবং এজন্য আমরা সবসময় বলি যারা অনেক বছর ধরে হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগার ডায়াবেটিসে যাদের ভুগছে। হুম, হুম, ভুগছে, তারা অবশ্যই যেন এই ২ টা টেস্ট করে আমাদের সাথে দেখা করে। আচ্ছা, আচ্ছা, বছরে ২ বার। আচ্ছা। এটি আসলে সব মানুষের জন্যই আপনারা এই অ্যাডভাইস দিয়ে থাকেন? না, আসলে সব মানুষের জন্য না। যারা সুস্থ স্বাভাবিক, যাদের হচ্ছে যে লাইফস্টাইল হুম, হুম, মানে যারা রেগুলারলি হুম, ফলো করে এবং যাদের ডায়াবেটিস নাই, হাই ব্লাড প্রেশারের কোনো ওষুধ খায় না, তারা বছরে ১ বার বা ২ বছরে ১ বার করলেই আচ্ছা, হবে। কিন্তু ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার অথবা যাদের বয়স ৪০ এর বেশি, তাদেরকে আমরা আসলে এই অ্যাডভাইসটা করে থাকি। আচ্ছা। আপনার কাছে জানতে চাইবো এবারে যে অনেকেই পানি কম পান করে। এতে করে এই অভ্যাসটি কিডনির উপরে কোনো প্রভাব ফেলে কিনা? আসলে পানি কম পান করা উচিত না। কারণ আসলে আমাদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণ পানি নরমালি লাগবে। এখন দেখা যায় কি যখন যদি পানিটা পরিমাণের চেয়ে কম খাওয়া হয়, তখন দেখা যায় যে আমাদের যেটা ইউরিনের ফ্লো, ওই ফ্লোটাতে আমাদের বাধা হয়। তখন এটা কিডনি স্টোন একটা ডেভেলপ করার পসিবিলিটি থাকে। এ কারণে পানি আসলে কম পান হুম, করা উচিত না। পরিমাণ মতো পানি পান করা উচিত। আচ্ছা। আবার অনেকেই রয়েছে, অনেকেই বেশি পানি পান করে থাকে। অভ্যাসবশত কারণে বা অজ্ঞতার কারণে, যাই হোক। এটিও কি আসলে কিডনিকে ইফেক্ট করতে পারে বা কিডনির কোনো ক্ষতি করতে পারে কিনা এই অভ্যাসটি? স্বাভাবিক সুস্থ মানুষের আসলে অতিরিক্ত পানি পান করলে তেমন কোনো প্রবলেম হবে না। বেশি ইউরিনেশন হতে পারে।
কিন্তু একটা কিডনি রোগে আক্রান্ত রোগী যদি বেশি পান করে তাকে নির্ধারণ করা পরিমাণের তুলনায়, তখন তার এটা আসলে খারাপ ইমপ্যাক্ট পড়বে। কারণ হচ্ছে যে এমনিতেও ওনার কিডনি রোগে আক্রান্ত, কিডনি ঠিকভাবে কাজ করছে না, এর মধ্যে যদি আমাদের নির্ধারণ করা পরিমাণের চেয়ে বেশি খায়, তখন হচ্ছে যে দেখা যায় কিডনির উপর ওভারলোড হয়ে যায়, তখন দেখা যায় কিডনির উপর চাপ পড়ে যায়। নির্দিষ্ট কোনো মেজারমেন্ট রয়েছে যে একটি মানুষ, সুস্থ মানুষ দিনে এতটুকু পরিমাণে পানি পান করতে পারে? আমরা আসলে 1.5 to 1.8 লিটার পার ডে আমরা আসলে অ্যাডভাইস করে থাকি নরমালি খেতে পারবে। 1.5 থেকে 1.8 লিটার, 2 লিটার পর্যন্ত খাওয়া নিয়ার যায়। অ্যাবাউট 2 লিটার। এর বেশি যদি কেউ পান করে সেটি, বা এর কম যদি কেউ পান করে সেটি, আসলে যেমনটি বলছিলেন যে নানাভাবে তার কিডনির উপর ইফেক্ট পড়তে পারে। মানে বেশি পান করলে আসলে তেমন প্রবলেম হবে না সুস্থ মানুষের ক্ষেত্রে, আচ্ছা, আর কম পান করা আসলে কারোর জন্যই উচিত না। চমৎকার। এবং আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছে বা ভবিষ্যতে দেখবে, বিশেষ করে যারা কিডনি রোগে আক্রান্ত, তাদের কিছুটা হলে উপকারে আসবে। এবং যাদের অজ্ঞতা রয়েছে বিশেষ করে তাদেরও সেই সাথে। তো জানতে চাইবো এবারে যে একটু খরচ সম্পর্কে। আমাদের দেশে কিন্তু অনেক কিডনি রোগী রয়েছে এবং বছরে বছরে এটি কিন্তু মানে বেড়ে চলেছে নানা কারণে। এই যে কিডনি রোগীরা রয়েছে, এই এমনকি বাংলাদেশের যে মানে চিকিৎসা ব্যবস্থা, সেটি আসলে কাদের নাগালের মধ্যে, বিশেষ করে যারা কিডনি রোগে ভুগছেন? ধন্যবাদ এই কোশ্চেনটির জন্য। আমাদের আসলে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের দেশে অনেক বেশি। সেক্ষেত্রে আসলে সরকারি এবং বেসরকারিভাবে আমাদের ভালো ব্যবস্থা আছে, যদিও আমাদের জনসংখ্যার তুলনায় এটা আসলে এনাফ না। কিন্তু দেখা যায় কি আসলে আমাদের যখন কিডনি রোগটা যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, যেটাকে আমরা বলি ESRD, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন দুটি, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। আমাদের দেশে দুইটার ব্যবস্থাই আছে, ডায়ালাইসিসের ব্যবস্থাও আছে, আমাদের দেশে ট্রান্সপ্লান্টের ব্যবস্থাও আছে, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। খরচের ব্যাপারে যদি বলতে হয়, যে ডায়ালাইসিস আমাদের সরকারি ক্ষেত্রে যে আমাদের পার ডায়ালাইসিসের পার সেশনে হচ্ছে যে 400 টাকা করে সরকার নির্ধারণ করে দিয়েছে। যদিও আমাদের এটা আসলে আমাদের জনসংখ্যার তুলনায় এনাফ না, কিন্তু 400 টাকা ডায়ালাইসিস করা যায়। আর ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এখন ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের যেটা ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেলও আমাদের হচ্ছে যে রেনাল ট্রান্সপ্লান্টেশন সরকারিভাবে করা হয়ে থাকে। কারণ বেসরকারিভাবে অনেক জায়গায় এখনও আছে। সরকারিভাবে আমাদের ট্রান্সপ্লান্টেশনে দেখা যায় যে ওষুধ ছাড়া আমাদের যে সার্জারিটা, ওটা খুবই মিনিমাম খরচ। মিনিমাম খরচের মধ্যে দেখা যায় যে আমাদের সার্জারিতে আমাদের 1.5 থেকে 2 লাখের মধ্যে হয়ে যাবে। কিন্তু ওষুধের ব্যাপারটা আসলে সরকারিভাবে আমাদের সাপ্লাই নাই, তো এই জন্য ওষুধের খরচটা একটু বেশি। এবং ওষুধটা দেখা যায় যদি আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে 1 বছর রোগী ওষুধ যদি একটু নিজে ম্যানেজ করে খেতে পারে, তারপর ওষুধের পরিমাণটাও আমাদের কমে যায়। আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই রয়েছে সমাজে যারা আসলে বুঝে বা না বুঝে, যেমনটি বলছিলাম যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে, অনেক দেশেই এই অভ্যাস রয়েছে, আমাদের দেশে রয়েছে যে সচেতনতার অভাব, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি, এটি অভাব রয়েছে আমাদের সমাজে। অনেকেই জেনে বা অনেকেই বুঝে, অনেকেই না বুঝে কিছু হলেই ব্যথানাশক ওষুধ খায়। এটি যদি একটা লম্বা সময় পর্যন্ত এই অভ্যাসটা আসলে কন্টিনিউ করা যায়, সেটি কিডনির উপরে কি ধরনের প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? ব্যথানাশক ওষুধটা আসলে আমাদের দেশের মানুষ আসলে যত্রতত্র খেয়ে থাকে এবং এটা খুবই খারাপ ইমপ্যাক্ট পড়ে কিডনির উপর। এই জন্য আমরা সবাইকে অ্যাডভাইস করি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যাটলিস্ট যেন ব্যথার ওষুধটা না খায়। কারণ দেখা যায় কি আমাদের দেশের মানুষরা অনেক বেশি ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে, বিশেষ করে ফার্মেসি থেকে কিনে বুঝে না বুঝে খেয়ে থাকেন। এবং এই ব্যথানাশক ওষুধ কন্টিনিউয়াসলি খেয়ে থাকলে দেখা যায় যে কিডনির উপর একটা পার্মানেন্ট ইমপ্যাক্ট পড়ে এবং কিডনি মানে ক্ষতিকর হয় এবং কিডনির পয়েন্ট দেখা যায় যে বেড়ে যায়, যেটা আর হচ্ছে ব্যাক করে না, যেটাকে আমরা বলি ইরিভার্সিবল ড্যামেজ। সে কারণে নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষেরই ব্যথানাশক ওষুধ আসলে অ্যাভয়েড করা উচিত, আর কিডনি রোগীদের তো আসলে ব্যথানাশক কোনোভাবেই খাওয়া উচিত না। বাংলাদেশে খুব কমন একটি ডিজিজ, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। কিভাবে এই দুটি রোগ আসলে কিডনির উপরে ইফেক্ট ফেলে, বা আমি যে বললাম যে ফেলে, কিভাবে ফেলে, আসলে আদতে ফেলে কিনা? থ্যাংক ইউ এই কোশ্চেনের জন্য। এখন আমাদের যদি আমরা কিডনি রোগের কারণ আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের দেশে প্রথম কারণ যদি আমরা নেফ্রাইটিস বা কিডনি প্রদাহ ধরি, সেকেন্ড অ্যান্ড থার্ড কারণ হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাই ব্লাড প্রেশার। এবং এই ডায়াবেটিস অ্যান্ড হাই ব্লাড প্রেশারের রোগী আমাদের দেশে অসংখ্য, এবং দেখা যায় কি আমাদের রোগীরা
ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশারের ওষুধ নিয়মিত খেয়ে থাকে না। এখন আনকন্ট্রোল যদি আমাদের ডায়াবেটিস থেকে থাকে বা আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার থেকে থাকে, তো এই ২ টা রোগই কিডনির উপর খুবই খারাপ ইমপ্যাক্ট পড়ে। দেখা যায় যে আমাদের কিডনি যে একটা ছাঁকনির কাজ করে, ছাঁকনির মাধ্যমে হচ্ছে বর্জ্য পদার্থ বের করে দেয়, এই ছাঁকনিটা নষ্ট হয়ে যায় এই হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড গ্লুকোজের জন্য। এবং এই ছাঁকনিটা যখন পার্মানেন্ট নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে ছাঁকনি ঠিকভাবে কাজ করে না এবং শরীর থেকে প্রোটিন, যেটা ইম্পর্টেন্ট প্রোটিনগুলো বের হয়ে যায় এবং প্রোটিন বের হতে হতে ছাঁকনিটা পার্মানেন্ট ড্যামেজ হয় এবং কিডনি রোগটা পার্মানেন্ট করে ফেলে, যেটাকে আমরা বলি ESRD বা ক্রনিক কিডনি ডিজিজ। এমন কি কোনো লক্ষণ রয়েছে যেগুলো সাধারণ মানুষ আসলে উপেক্ষা করে যায়? পরবর্তীতে দেখা যায় যে সেই লক্ষণগুলোর কারণে বা সেই কারণগুলোতে সেই মানুষটি কিডনি রোগে আক্রান্ত হয়েছে বা অন্য কোনো ডিজিজে আক্রান্ত হয়েছে। যেমন দেখা যায় কি আমাদের দেশে যে কিডনির যে সিমটমসটা, কিডনি রোগের যে সিমটমস, সেটা হচ্ছে যে রোগী খুব দুর্বল অনুভব করতে পারে। স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষরা যেহেতু এই লক্ষণটা সম্বন্ধে আসলে জানেন না, তারা দেখা যায় যে শরীর দুর্বল লাগলে ওরা মনে করে যে অন্য কিছুর অভাব বা ক্যালসিয়ামের অভাব। কিন্তু দেখা যায় কি আমরা টেস্ট করলেই দেখা যায় যে আসলে রোগী আসলে কিডনি রোগে আক্রান্ত। মানে আমাদের যে সিমটম, যে শরীর খুব দুর্বল লাগা বা কিছু করতে না ইচ্ছা করা অথবা খেতে না ইচ্ছা করা, বমি, বমি ভাব, এই লক্ষণগুলাকে আসলে ইগনোর করা যাবে না। এই লক্ষণগুলো আসলে কিডনি রোগের লক্ষণও হতে পারে। এ কারণে আমরা সবসময় বলি যে খুব দুর্বল লাগা বা কোনো মানে কাজ করতে শক্তি না পাওয়া, সেক্ষেত্রে যেন অবশ্যই একটু কিডনি চেকআপটা করে নেয়। আমাদেরকে এমন কয়েকটি অভ্যাসের কথা বলুন যেগুলো মেনে চললে, নিয়মিত মেনে চললে কিডনি সুস্থ থাকবে। আমাদের যে অভ্যাসগুলোর মধ্যে আমরা যদি ব্যথানাশক ওষুধটা যদি অ্যাভয়েড করতে পারি, সেটা হলো আমাদের কিডনি সুস্থ রাখার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা অভ্যাস। এছাড়া আমরা যদি পানিটা নিয়মিত পরিমাণ মতো খাই, খুব বেশি খাওয়া দরকার নেই, খুব কম খাওয়া দরকার নেই, পরিমাণ মতো যেন পানি পান করি। এবং অ্যান্টিবায়োটিকটা যত্রতত্র যদি আমরা না খেয়ে থাকি ফার্মেসি থেকে, আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক এটা ডক্টরের পরামর্শ নিয়ে যেন খেয়ে থাকি। আর যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার ওষুধ খান যারা, তারা যেন অবশ্যই তাদের ডায়াবেটিস এবং ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখেন, ব্লাড প্রেশারটা অবশ্যই যেন কন্ট্রোলে রাখবেন এবং রেগুলার চেক আপ করবেন। আচ্ছা, কিডনি রোগ প্রতিরোধে এমন কি কোনো টেস্ট রয়েছে যেগুলো করলে আসলে যেই টেস্টগুলো আপনাকে বলে দেবে যে এই মানুষটি কিডনি রোগে ভুগছে বা ভুগতে পারে, ফলে প্রতিরোধ করা সম্ভব? ওকে, আমরা যারা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাদের ক্ষেত্রে আমরা বলি ইউরিন একটা রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন, একটা ইউরিন এসিআর, যেটা একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অ্যান্ড সেরাম ক্রিয়েটিনিন। এই ৩টা টেস্ট করলে আমরা মোটামুটি আমরা ধারণা করতে পারি যে রোগীটির সামনে হয়তো বা কিডনি রোগে আক্রান্ত হতে পারে এবং তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারটা আরও বেশি কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, আমরা আমাদের আজকের আয়োজনের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো যে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে দাঁড়িয়ে প্রস্রাব করলে বা ইউরিনেশন করলে এটি মানবদেহের জন্য ক্ষতিকর। আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ হয়ে কি বলবেন? এটি আসলে কতটুকু ক্ষতিকর বা আদতেও ক্ষতিকর কিনা, বা ধারণাটি আসলে ভ্রান্ত কিনা সঠিক? আচ্ছা, সাধারণত দেখা যায় কি মানে দাঁড়িয়ে প্রস্রাব করলে আমাদের যে ইউরিনের সাথে যে প্রোটিনটা বের হয়, দাঁড়িয়ে প্রস্রাব করলে এই প্রোটিনের পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলি অর্থোস্ট্যাটিক প্রোটিনিউরিয়া। এটাই আমাদের একটা মানে খারাপ ইমপ্যাক্ট যদি আপনি বলতে চান তাহলে। আচ্ছা, উচিত কিনা বা মাঝে, মাঝে কখনো, কখনো উচিত না আসলে? না, আসলে মানে বসে প্রস্রাব করাটাই আসলে আমাদের স্বাভাবিক। আচ্ছা। যেমনটি বলছিলাম যে আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দর্শক রয়েছে বাংলাদেশ প্রতিদিনের, যারা দেখছে এই মুহূর্তে হেলথ অ্যান্ড হ্যাপিনেস, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে? সুস্থ স্বাভাবিক মানুষ আছে, তারা আমরা নিয়মিত পানি পান করব, ব্যথানাশক ওষুধ আমরা অ্যাভয়েড করব এবং অ্যান্টিবায়োটিকটা ডক্টরের পরামর্শ ছাড়া খাবো না। আর যারা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তারা অ্যাটলিস্ট বছরে ১ বার কি ২ বার কিছু টেস্ট করে কিডনিটা চেক আপ করবেন। তাহলে আপনারা কিডনি রোগটা প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনার শত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তানজিম ভাই। ভালো থাকবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং যেমনটি বলছিলাম যে বিশেষ করে যারা কিডনি রোগে আক্রান্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত রয়েছেন বা ব্লাড প্রেশার যাই বলি না কেন, তাদের জন্য বা এই রোগীরা কোন অভ্যাসগুলো এড়িয়ে চলবেন বা আপনার কিডনিকে ভালো রাখার জন্য কিভাবে কতটুকু সচেতন থাকবেন, কতটুকু পানি পান করবেন, অনেক বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করছিলাম এতক্ষণ। আর সেই আলোচনায় যিনি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তিনি হচ্ছেন ডাক্তার নওরিন আমিন। তিনি কাজ করছেন আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে, সেই সঙ্গে তিনি রয়েছেন ল্যাবেট গুলশান
হাসপাতালে। দর্শক, বিদায় নিচ্ছি আবারও, তবে কথা দিচ্ছি দেখা হবে কিন্তু আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।